দর্শক স্বাগত ৭ দিনে। সুপার শপগুলোয় পলিথিনের বিকল্প ব্যবহারের যে কার্যক্রম সেটি আজকে শুরু হয়েছে। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এটির উদ্বোধন করেছেন এবং তিনি বলেছেন যে ১ নভেম্বর থেকে কাঁচা বাজারেও পলিথিনের ব্যবহার বন্ধ করা হবে এবং পলিথিনের উৎপাদন করে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। এখন প্রশ্ন হলো যে সব পলিথিন নিষিদ্ধ কিনা এবং পলিথিনের বিকল্প আসলে কতটা সহজলভ্য। যারা বাজার করতে যাবেন তারা কি চটের ব্যাগ বাসা থেকে নিয়ে যাবেন? অনেক প্রশ্ন নাগরিকের মনে আছে। তার চেয়ে বড় কথা হচ্ছে যে পলিথিনের বিকল্প হিসেবে যে চটের ব্যাগ, অর্থাৎ বাংলাদেশের সোনালী আঁশ পাট থেকে যে ব্যাগ হয় সেটি সহজলভ্য করার যে উদ্যোগ অনেক বছর ধরে ছিল, সেটির অগ্রগতি কতটুকু আসলে, এসব নিয়ে আজকে আমরা কথা বলতে চাই এবং সামগ্রিকভাবে দেখব যে পলিথিন আমাদের পরিবেশের জন্য কতটা হুমকি এবং এখান থেকে বেরোনোর আসলে রাস্তাটা কি। আমাদের সঙ্গে স্টুডিওতে আসবেন আহমদ কামরুজ্জামান মজুমদার, পরিবেশ গবেষক। তিনি রাস্তায় জ্যামে, আশা করছি খুব দ্রুতই চলে আসবেন। অনলাইনে দুজন আমাদের খুবই পছন্দের মানুষ আছেন, লেখক, সাংবাদিক, গবেষক, শিক্ষক, অনেক পরিচয়। আফসান চৌধুরী, আফসান ভাই আপনাকে স্বাগত। এবং আছেন পরিবেশ সাংবাদিক মোস্তফা ইউসুফ। আমি আফসান ভাই আপনার একটা ফেসবুক স্ট্যাটাস শুরুতে পড়ি এবং সেখানে কিছু কমেন্ট, তারপরে আপনার কাছে আসছি। আপনি লিখেছেন, নিত্যদিনের ময়লা ফেলা হবে কোন ব্যাগে? পলি নিষিদ্ধ হবার পর। এরপরে এই স্ট্যাটাসের নিচে অনেকেই নানা রকম মন্তব্য করেছেন। আমি কয়েকটা পড়ি। যেমন একজন লিখেছেন, ময়লা ফেলার পলিথিন নিষিদ্ধ না, সহজ করে বললে ওটার পুরুত্ব নিষিদ্ধ পলিথিনের চেয়ে বেশি। আরেকজন লিখেছেন যে এখনো এটা বলেনি, আপাতত শুধু শপিং মলে। আরেকজন লিখেছেন যে পাট দিয়ে, আচ্ছা, আমাদের এলাকায় সকল ফ্ল্যাটের বাসিন্দা বালতিতে জমা করে ফ্ল্যাটের দায়িত্বপ্রাপ্ত একজন সেই বালতি নিচে নিয়ে একটি ড্রামে ফেলে, ময়লার ভ্যানওয়ালা এসে সেই ড্রামের সব ময়লা ভ্যানে ঠেলে নিয়ে যায়, জন্য বর্তমানে মাসিক চার্জ ৪০০ টাকা। আরেকজন লিখেছেন, ময়লার পলি নিষিদ্ধ করে নাই, তবে একটা প্রশ্ন আছে, পরিবেশ বান্ধব পণ্যবাহী ব্যাগ কি পলি ব্যাগের মতো সাশ্রয়ী হবে? আরেকজন লিখেছেন আমিনুল ইসলাম, যে বিভিন্ন পণ্যের পলি প্যাকেটের কি হবে? আচ্ছা, আরও একটা দুটো পড়ি। কালো রঙের গার্বেজ ব্যাগ নিষিদ্ধের আওতায় পড়ে না, জানি না বর্তমানে কি নিয়ম করেছে। হলুদ রঙের ব্যাগ মেডিকেল গার্বেজের জন্য। মেহেদি হাসান লিখেছেন, ময়লা ফেলার জন্য পলিকে আংশিক রেহাই দিলে ভালো হয়, আমি টেনশনে আছি। খান জাহিদ লিখেছেন যে পলিথিন ব্যাগ আসার আগে কোন ব্যাগে ফেলতেন? আচ্ছা, এরকম অনেক কমেন্ট আছে। আমি এখান থেকেই জনাব আফসান চৌধুরী আপনার কাছে যে প্রশ্নটা করি, যে পলিথিন ব্যাগ নিয়ে বা পলিথিন নিয়ে আপনি কতটা চিন্তিত? ধন্যবাদ। আমি চিন্তিত না, চিন্তিত না এই কারণে যে এটা আমাদের উপরে প্রভাব ফেলবে না, মানে আমাদের লাইফ স্টাইল। ওই যে আমার বন্ধু লিখেছে যে ময়লাটা ও বালতিতে জমা করে, আমি এটা বুঝতে পারিনি, কারণ সবাই তো একটা কোনো না কোনো একটা জায়গায় রাখে, তো ওইটা বালতিতে জমা করলে তো উন্মুক্ত থাকে। হ্যাঁ, উন্মুক্ত থাকে। ওটা তো ওটা স্বাস্থ্যকর না, ওইভাবে কেউ ময়লা জমা করে না। আমি বুঝতে পারছি না, কারণ তাহলে তো গায়েও লেগে থাকবে ময়লাটা। তো এটা যদি কেউ বলে দেয় যে কিভাবে অ্যাকচুয়ালি করে, এটা আমাদের বাড়িতেও, আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেখানেও ওই একটা আপা আছে, ওই প্রত্যেক দিনই ময়লা ওই পলিথিনের ওগুলো নিয়ে ওই ড্রামের মধ্যে ফেলে, সেই ড্রামগুলো আবার নিয়ে যায়। এটা তো ওই যদি ময়লা যদি কোনো কিছু পাত্রে না ধারণ করা হয় তাহলে তো ও ধরতে চাইবে না, এটা বুঝে গেছে, নোংরা হয়ে যাবে না। আমি তো আরেকজনের বর্জ্য ধরবো না, বর্জ্য তো সবই থাকে, মানে যে কোনো নোংরা জিনিস থাকে। তো সেই জন্য আমি বলছিলাম যে আমি ঠিক জানি না যে এটা কোন বিকল্প। আচ্ছা, এটা হলো একটা। দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে এর পূর্বেও কিন্তু প্রচেষ্টা হয়েছে আমাদের দেশে এবং প্রচেষ্টায় কিন্তু সফল হয়নি। যে কারণে সফল হয়নি সেটা আইনি একটা বিষয় হয়ে গেছে। আইনি বিষয়টা হলো এটা নিষিদ্ধ, কিন্তু এইভাবে আইনি বিষয় দিয়ে নিষিদ্ধ করে আমাদের দেশে কাজ হয় না। আমি এই কারণে বলছি যে আমি দীর্ঘদিন ধরে এই সোশ্যাল মোবিলাইজেশন নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছি। তো ওখানে যেটা দেখেছি, যদি পাবলিক প্রস্তুত না হয় ওটা সফল হয় না। আমি মনে করি যে আগেরও সদিচ্ছা ছিল, এখনো সদিচ্ছা অনেক আছে, কিন্তু পাবলিক কি প্রস্তুত? কারণ পাবলিককে তো জানা দরকার। আমি আজকে গিয়েছিলাম ওই স্বপ্নতে, সুপার শপ, ওখানে বিশাল একটা সাইনবোর্ড লাগিয়েছে। আমি একটু বলি, বিশাল একটা সাইনবোর্ড লাগিয়ে কোন জিনিসটা ঢাকা পড়ে গেছে, সেটা হলো সরকারের বিশাল একটা বিজ্ঞাপন, জুটের ব্যাগ চালানো। ওর পিছনে, কারণ আমি খুচরা পয়সা নিয়ে নিতাম না, আমি আগে নিয়েছি যখন ওইখানে ক্যান্সারের একটা ফান্ড আছে, সেই ওদের একটা পাত্রে ক্যান্সারের জন্য, তো আমি ওই খুচরা পয়সা ক্যান্সারের ওঠাতে দিই। তো গত 6 মাস না 8 মাস ওইটা পাত্রটা ছিল না,
তো 6 মাস আটটা আমি আর খুচরা পয়সা নিতাম না। তো আজকে যখন ওখানে ক্যান্সারের এখানে ফেরত এসেছি, ক্যান্সারের ফান্ডে দিতে গেছি, আমি দেখলাম যে সম্ভব না। কারণ ওই যে সরকারের যে সাইনবোর্ডটা লাগানো হয়েছে, ওর পিছনে ক্যান্সার ফান্ডের ওই পাত্রটা পৌঁছানো যাচ্ছে না। আচ্ছা, মনে করি যে হঠাৎ করে না করে একটু পরিকল্পনা করে করাটা দরকার। দ্বিতীয়ত আজকে যখন আমি বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে আমি দেখলাম যে লোকজনের মুখে কিন্তু এটা খুব বড় কথা, যে তাহলে কি করব। কিন্তু এটা বাজারিদের কথাটা আমি বাদ দিলাম। ঢাকা শহরের প্রতিটা রাস্তার প্রতিটা মানুষ, ঢাকা শহর বাংলাদেশে পলি ব্যবহার হয়। তো ওই মানুষগুলোকে একটা সংবাদ দেওয়া দরকার না যে আচ্ছা পলি বন্ধ হয়ে যাচ্ছে, এরপরে কি হবে। এটা না হলে যেটা হয় আমাদের যে কোনো সামাজিক অর্থনীতির নিয়মে, সেটা হলে কোনো না কোনো বিকল্প আসবে এবং সেটার উপর তো নিয়ন্ত্রণ হয় না। আমাদের দেশে কোনো কিছু কিন্তু আইন করে বন্ধ করা যায়নি, জিরো, একটাও না। কত লক্ষ কোটি টাকা খরচ হয়েছে যে ইয়াবা খেও না এটা বলার জন্য, কোনো লাভ হয়েছে? ইয়াবা তো একটা বেআইনি জিনিস, মানে একটা ইলিগাল ক্রিমিনাল জিনিস, লাভ হয়েছে? তো একটা সরকার যদি যেটা করে, একটা যদি হলো যে সরকার যদি জানিয়ে দেন যে এইগুলো বিকল্প হলো, আমি দেখলাম যে মন্ত্রী বলেছেন যে এইসব কথা বলে বন্ধ করা যাবে না, বিকল্পের কথা বলবো। ঠিক, বন্ধ কেউ করতে বলছে না, কিন্তু জানালে তো পাবলিকের একটু সুবিধা হয়। আর পাবলিক যদি সুবিধা না হয় না, পাবলিকের না, জনাব আফসানা চৌধুরী, আপনার ছোটবেলার একটু স্মৃতি যদি চারণ করেন, যে ছোটবেলায় তো বাংলাদেশে পলিথিনের বা পলি ব্যাগের এত ব্যবহার ছিল না, তখন কি করতেন? মানে কিভাবে ময়লা মানুষ? আমি বলি, জি, হ্যাঁ হ্যাঁ ঠিক। আমার 57 সালের আগে আমি কোমোডে হাগিনি। 57 সালের আগে, 57 সালে কোমোডে, আগে, তাও তো অনেক অনেক আধুনিক আপনি। 57 সালে 5 বছর বয়সে আমরা টিকাটুলি থেকে ইসলামী কলোনিতে এলাম। ও যখন প্রথম স্যানিটারি ল্যাট্রিন পেলাম, তার আগে আমরা কি করে হাঁটতাম? আমরা ওই গিয়ে বড় একটা পাত্রে হাঁটতাম। পাত্রে হাঁটার পরে কি হতো, ওই একটা পাত্রে ওটা থাকতো, সপ্তাহে একদিন গাড়ি এসে, মিউনিসিপ্যালিটির গাড়ি এসে ওই পাত্রটা পরিষ্কার করে নিয়ে যেত এবং ওইটা ওই তাদের একটা যে ক্যারি করার যে জিনিস আছে তার মধ্যে রাখতো। তো আমার মনে আছে, আমার তখন 3-4 বছর বয়স, আমার ছোট ভাইকে, বড় ভাইকে জিজ্ঞাসা করেছি আমি যে এইটা কিসের গাড়ি। তো আমার বড় ভাই বললো যে এটা হলো পুডিং এর গাড়ি, যে মা পুডিং বানিয়ে দেয় না, এগুলোতে করে পুডিং নিয়ে যায়। তা আমি খুব কান্নাকাটি শুরু করে, আমি পুডিং খাবো, পুডিং খাবো। এখন আমার তো পরিস্থিতিটাও আছে, কিন্তু ময়লা ফেলাটা আমি বলছি না যে পুলিশ ফ্রেন্ডলি, কিন্তু এখন তো মানুষের চর্চার মধ্যে চলে এসছে, ব্যবহারে চলে এসছে। বললেই হয় যে এইটাই যাও, আর তো ধোঁয়াশা করার তো দরকার নেই। খামাখা এটা নিয়ে মানুষের একটা এই ঝামেলা হবে। এই রাইট। জনাব আফসানা চৌধুরী, আসবো আপনার কাছে। আমি একটু মোস্তফা ইউসুফ আপনার কাছে যাই। এই সরকার উদ্যোগটাকে কেমন মনে করছেন, যে আজকে থেকে সুপার শপে পলিথিন বন্ধ, এটা নির্দেশনা, এবং বলা হচ্ছে 1 নভেম্বর থেকে কাঁচা বাজারেও এটা বন্ধ হবে। খুব বাস্তবসম্মত কিনা, এটা সম্ভব হবে বলে মনে হয় আপনার? কারণ খুব ভালো বিকল্প আছে কিনা এখন পর্যন্ত? না, বিকল্পের কথা বললে তো আমাদের 5 আগস্টের আগে রেজিমের বিকল্পের মানে বিকল্প নাই 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 এরকম বলা। বিকল্প তো নিঃসন্দেহে আছে, বাট এটাকে আমি সাধুবাদ জানাই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বন পরিবেশ মন্ত্রণালয়। এটা ডুয়েবল কিনা, মানে ইমপ্লিমেন্টেবল কিনা, সেটা আমরা এবছরের মধ্যে সেটা প্রমাণ পেয়ে যাব নিশ্চয়ই। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের কোনো সিদ্ধান্ত কার্যকর না হওয়ার পেছনে যে রাজনৈতিক অনীহা থাকে, পলিটিক্যাল উইল বলে যে জিনিসটা আছে, ওই জিনিসটার অ্যাবসেন্স আমরা সবসময় দেখেছি। তবে এই সরকারের এই সিদ্ধান্তের পেছনে আমার মনে হচ্ছে পলিটিক্যাল উইলটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের সদিচ্ছা আছে, আগ্রহ আছে, এবং এটা শুধুমাত্র একটা রেটরিক হিসেবে থাকবে বলে আমার মনে হচ্ছে না। সে কারণে তারা ধাপে ধাপে হচ্ছে এই জিনিসটা বাস্তবায়নের পথে যাচ্ছে। যেমন প্রথম ধাপ হিসেবে তারা সুপার শপ গুলাতে হচ্ছে এটা বন্ধ করেছে, এবং পরের ধাপে তারা হচ্ছে বাজারগুলাতে পলিথিনের ব্যবহারটা তারা বন্ধ করতে, আশা করি সফল হবে। তবে সফল হওয়ার ক্ষেত্রে যেটা খুব জরুরি সেটা হচ্ছে মানুষকে প্রথমত সচেতন করা, আইনের প্রয়োগটা নিশ্চিত করা, মানুষকে সচেতন করা, এবং একটা
একটা কস্ট ইফেক্টিভ একটা বিকল্প দেয়া, একটা সাশ্রয়ী একটা বিকল্প। এখন পলিথিন কেন আমরা এখন ধরেন মোস্তাফা ইউসুফ, ধরেন আপনি হাইপোথেটিক্যালি বা প্র্যাকটিক্যালিও যদি আপনি বাজারে গেলেন, আপনি মাছ কিনবেন, এখন মাছ করে কি দোকানদাররা তো পলিথিনের মধ্যেই দেয়, তো আপনি একটা ব্যাগ নিয়ে গেলেন, চটের ব্যাগ, হয়তো সবজি আপনি কিংবা কাঁচা ফল আপনি নিয়ে আসলেন, কিন্তু মাছটা আপনি আনবেন কিসে পলিথিন ছাড়া? হ্যাঁ, সেটা একটা বড় চ্যালেঞ্জ, এবং এটা অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এটার কোনো বিকল্প নাই, বাট এটার একটা বিকল্প আছে। যেমন আপনি জানেন যে সম্ভবত 7-8 বছর বা 5-6 বছর আগে বায়োডিগ্রেডেবল যে সোনালী ব্যাগের আবিষ্কার হয়েছিল, সেটা কিন্তু সরকার সরকারের আমরা খুব একটা আগ্রহ দেখিনি সেটা বাজারে প্রচলন করার। এবং একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই যে গত সরকারের আমলে পরিকল্পনা মন্ত্রী একটা প্রোগ্রামে বলেছিলেন যে আমরা যখনই পলিথিনের বিকল্প আনতে যাই, তখনই দেখা যায় নানান ধরনের আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হয় এবং নানান দিক থেকে হচ্ছে চ্যালেঞ্জ আসে, পরে আমাদের উদ্যোগটা হচ্ছে আর সফল। তো আমার কাছে মনে হচ্ছে এই সরকারের এই যে সিদ্ধান্ত এখন নেওয়া হচ্ছে বা তারা যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম গুলো তৈরি হবে না। কারণ যে ধরনের নেক্সাসের ভেতর দিয়ে এই ধরনের মানে সিন্ডিকেটের ভেতর দিয়ে এই ধরনের প্রবলেম গুলো তৈরি হয়, এখন ওই সিন্ডিকেট গুলো একটু ব্যাকফুটে আছে। এই সুযোগে হচ্ছে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা যায়। আপনি যেটা বললেন যে আপনি মাছ কিনবেন, এটার বিকল্প কি হতে পারে? এটার বিকল্প হতে বায়োডিগ্রেডেবল পলিথিন, সোনালী কম্পোস্টেবল পলিথিন আছে, বায়োডিগ্রেডেবল পলিথিন আছে। এখন এগুলাকে হচ্ছে সাশ্রয়ী ভাবে রাইট, সহজ করতে হবে। এখন ধরেন মানুষ বাজার করতে গিয়ে যদি ব্যাগের পেছনে তার 30 টাকা খরচ করতে হয়, ধরে নিচ্ছি, সেটা অনেকের জন্য কষ্টকর হবে। ফলে বিকল্পটাও হতে হবে পলিথিনের মতোই সহজ, মানে অল্প পয়সা পাওয়া যায় এরকম, তাই তো? একটা বিরতি নিয়ে আপনার কাছে আবার, জি ইউসুফ ভাই আসবো আবার। একটা ছোট্ট বিরতির সময় হলো দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতি পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা কথা বলছি পলিথিন ব্যাগ নিয়ে। আপনারা জানেন যে এর মধ্যে সুপার শপগুলোয় সরকার পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছে এবং বলা হচ্ছে যে 1 নভেম্বর থেকে কাঁচা বাজারেও এটার প্রয়োগ হবে এবং পলিথিনের উৎপাদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বা অভিযান চলবে। এখন নাগরিকদের তরফে অনেকগুলো প্রশ্ন আছে যে পলিথিন বন্ধ করে দেওয়াটা কতটা সহজ, কেননা এর বিকল্প কতটা সহজে পাওয়া যাবে এবং সব পলিথিন নিষিদ্ধ কিনা। বিশেষ করে আপনি বাজারে যাবেন, মাছ মাংস কিনবেন, তখন সেটা আপনি কিসে বহন করবেন? তারপরে পলিথিনের বিকল্প যে পাটের বা চটের ব্যাগ, সেটি জনপ্রিয় করবার জন্য অনেকবার সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি খুব সফল হয়েছে বলা যায় না। তাহলে এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে এই সিদ্ধান্তটি বাস্তবায়ন করা যাবে? আমাদের সঙ্গে স্টুডিওতে এসছেন এর মধ্যে পরিবেশ গবেষক অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার, স্বাগত। আমাদের সঙ্গে অনলাইনে আছেন লেখক, গবেষক, শিক্ষক আফসান চৌধুরী এবং পরিবেশ সাংবাদিক মোস্তফা ইউসুফ। স্যার, বিরোধীরা আমরা আলোচনা করছিলাম যে আজকে যে সিদ্ধান্তটি সরকার নিল সুপার শপে পলিথিন আজকে থেকে বন্ধ, আপনি কি মনে করছেন যেটা খুব সহজ হবে বাস্তবায়ন করা? এবং 1 নভেম্বর থেকে যদি সত্যি সত্যি কাঁচা বাজারেও এটি নিষিদ্ধ করতে চায় সরকার, এই 1 মাসের মধ্যে খুব ভালো বিকল্প দিয়ে এটা বাস্তবায়ন করা সম্ভব? ধন্যবাদ। দেখুন, আমরা এমন একটা বস্তুকে নিয়ে কথা বলছি যে বস্তুটি নিজেকে খুব স্মার্ট মনে করে থাকে। আচ্ছা, পলিথিনের কথা বলছি। সে নিজের যে কতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, সে সুলভে অথবা বিনামূল্যে বিতরিত হয়। তাকে উৎপাদন করা খুবই সহজ। 10 ফিট বাই 10 ফিট একটা রুমে একটা মেশিন বসিয়ে লক্ষ লক্ষ পলিথিন উৎপাদন করা যায়। তাকে পরিবহন করা খুবই সহজ। সে ওজনে খুব হালকা এবং সে তথাকথিত সে পচে না। এটিকে সে ক্রেডিট হিসাবে মনে করে এবং স্মার্টলি সে অনুপ্রবেশ করেছে। পলিথিন একটা অনুপ্রবেশকারী একটি বস্তু। আমরা যখন পলিথিনের বিকল্প চিন্তা করছি, শব্দটা বারবার বলছি, আমরা ভুলে যাচ্ছি যে পলিথিন নিজেই একটা বিকল্প হিসাবে অনুপ্রবেশ করেছে। কোথায় করেছে? আমাদের চটের ব্যাগ, কাগজের ব্যাগ, পাটের ব্যাগের ক্ষেত্রে, কাপড়ের ব্যাগের ক্ষেত্রে। এই অনুপ্রবেশকারীর নিজস্ব কতগুলো শক্তি এবং বৈশিষ্ট্য আছে বলে সে তার নিজের জায়গা করে নিয়েছে এবং আমাদের নাগরিক জীবনের, দৈনন্দিন জীবনের অপরিহার্য একটা বস্তু হিসেবে নিজেকে এস্টাবলিশ করে বসে আছে। এখন তাকে যখন আমরা ফেজ আউট করতে যাব, তাহলে ওই যে বললাম কতগুলো ক্যারেক্টারিস্টিক্সের কারণে সে তথাকথিত স্মার্টলি নিজের অবস্থান করেছে, তার থেকেও স্মার্ট কিছু একটা আমাদেরকে দিতে হবে, যেটি সহজে পাওয়া যাবে, মানুষের হাতের নাগালে, বিনামূল্যে না হোক স্বল্প মূল্যে পাওয়া যাবে, যেটি পরিবহন করা সহজ হবে এবং যেটি উৎপাদন করাও সহজ হবে। এই কনসেপ্টটা যদি আমরা মাথার ভিতরে রাখি, তাহলে আমরা পলিথিনকে রিপ্লেস করার মতো বস্তু আমরা নিয়ে আসতে পারবো। আমরা তো রিপ্লেস না করেই তো বলছি যে নিষিদ্ধ আজকে থেকে। দেখুন, এটা সঠিক না।
আমরা এই পলিথিন কিন্তু আজ থেকে 22 বছর আগে নিষিদ্ধ ঘোষিত হয়েছে, অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত জিনিসকে আবার নিষিদ্ধ আমরা করলাম। এটি কেন করতে আমরা বাধ্য হলাম? কারণ নিষিদ্ধ ঘোষণা করার পরেও সে কিন্তু যেহেতু তার ক্যারেক্টারিস্টিক্সটা অনুপ্রবেশকারী হিসাবে আছে, সে নিজে অবৈধ অবস্থায় এই 22 বছর ধরে বহাল তবিয়তে আমাদের ঘরে ঢুকে গেছে। সো তাকে আমরা যখন মানে ফেজ আউট করতে চাইবো, অবশ্যই তার ওই যে পূর্বের অবস্থায়, অন্তত আমি বিকল্প না বলে পূর্বে যারা ছিল, বৈধ যারা ছিল, তাদেরকে নিয়ে আসতে হবে। এই বৈধদেরকে নিয়ে আসার জন্য আমাদের হাতে কিন্তু বিকল্প আছে, আমরা সেগুলো ব্যবহার করছি না। তার মানে বিষয়টা হলো, আমরা যদি মনে করি যে তার বিকল্প মানুষের হাতে নাই, এখন কেন আমরা ব্যান করলাম, এই জায়গাতে কারেকশন হলো যে তার বিকল্প মানুষের হাতে আছে, কিন্তু মানুষ এটি ব্যবহার করছে না। ধরেন আপনি বাজারে গেলেন মাছ কিনতে, মাছ এখন পলিথিনে দেয়, আপনাকে দোকানদার কিসে দিবে? আমরা আজ থেকে 20 বছর আগে আমরা কিভাবে নিতাম? আমরা সেই কাপড়ের ব্যাগে নিয়ে আসতাম, এনে ঘরের একটা কাজ ছিল ওই ব্যাগটাকে পরিষ্কার করা। আমরা অলস হয়ে গেছি মূল যে জায়গাটাতে, সেটা আমরা আমাদের স্বভাব, আমাদের যে দৈনন্দিন জীবন প্রণালী যেটা আছে, এটাতে আমরা রিমোটের উপরে চলে গেছি। আমরা কোনো কিছু পরিষ্কার করতে চাই না, আমাকে দিয়ে শুরু করছি। সো এখন ওই জায়গাতে যেতে হবে, আমাদের একটু ফিজিক্যাল এক্সারসাইজের দিকে চিন্তা ভাবনা করতে হবে। আপনার একটা শব্দ আমি নিচ্ছি যে পলিথিনকে আপনি বলছেন অনুপ্রবেশকারী। তো জনাব আফসান চৌধুরী, আপনি আলোচনা শুনছিলেন অধ্যাপক কামরুজ্জামান মজুমদারের, উনি বলছেন যে পলিথিন অনুপ্রবেশকারী হিসেবে আমাদের সোসাইটিতে এখন সে ক্ষমতাশালী হয়ে উঠেছে, এবং তিনি বলছেন যে আমরা পলিথিনের আগের যুগে ফিরে যেতে পারি কিনা। মানে আপনার কি মনে হয় যে পলিথিনের আগের যুগে ফিরে যেতে পারি আমরা? আমি মনে করি অনুপ্রবেশকারী ঠিক, কিন্তু কেন অনুপ্রবেশকারী হয়েছে সেটা দেখা দরকার। আচ্ছা, এটা হলো খুব সুবিধাজনক, খুব সস্তা, চারিদিকে আছে, এবং এটার যে সামাজিক প্রসার এটা এত ব্যাপক যে এটাকে কেউ চিন্তা করে না এটা নেয়ার বেলায়, ব্যবহার করার বেলায়। আপনি যদি পশ্চিমা দুনিয়ায় যান, আমি পশ্চিমা দুনিয়ায় যেহেতু দীর্ঘদিন থেকেছি, পশ্চিমা দুনিয়াতেও কিন্তু এই সমস্যা, এবং আমি এনভায়রনমেন্টাল প্রোগ্রাম নিয়েও কাজ করেছি, সেখানে জাতিসংঘের জন্য কাজ করেছি। এই জিনিসটা কি এর সঙ্গে অর্থনৈতিক জড়িত, এবং মানুষ কিন্তু এই সুশীল মানুষরা বলবে যে হ্যাঁ আমি নিজেকে পাল্টাবো, এই করবো। কিন্তু আমি যখন পরিবেশ নিয়ে গবেষণা করেছি জাতিসংঘের হয়ে, তখন আমরা দেখেছি যে তার কনভিনিয়েন্স আর তার ইকোনমিক্সটা হচ্ছে প্রধান। অর্থনৈতিক ভাবে যদি সে লাভবান না হয় তাহলে কিন্তু এটা, আর আমাদের দেশের মার্কেট কিন্তু প্রাইস সেনসিটিভ, অতএব ওই সুবিধাজনক। আজকে যেমন স্বপ্নে আমি গিয়েছিলাম, তো ওরা আমাকে বলে যে স্যার আপনার কথা সবাই বলি, কারণ আপনি একজন মানুষ সবসময় নিজের ব্যাগ নিয়ে আসেন। তো আমি নিজের ব্যাগটা নিয়ে আসতে পারি, কিন্তু আমি যখন ওই কাঁচা জিনিস নিয়ে আসি তখন কিন্তু আমার ওই ব্যাগের মধ্যে ওরা একটা কিছু তুলে দেয়, তো সেই কাঁচা জিনিসটা নিয়ে আমি আমার ব্যাগে নিয়ে আসি, আমি কোনো ওদের ব্যাগ নিই না। কিন্তু আমার কথা হলো, তুমি যে কথাটা বলেছো, হ্যাঁ মাছ মাংস ইত্যাদি এটা কিসে আনবো, এবং এটা যে সামাজিক ব্যবহারটা যখন পাল্টে যায় মানুষের, তখন আর মানুষ দ্বিতীয়বার ভাবে না যে অন্য কোনো ভাবে এনেছে। 20 বছর পরে কিভাবে এনেছি, এই 20 বছর পরে আমি তো 50 বছর, আমার তো 73 বছর বয়স। এখন তো 73 বছর আগে আমরা জঙ্গলে গিয়ে কি কি করেছি সেটা নিয়ে তো কথা বলার দরকার নেই। এটা কি হবে সম্ভব? আমাদের দেশের 1 কোটি মানুষ ইন্ডিয়া গিয়েছিল 71 সালে, সেটা কি সম্ভব? আমার মনে হয় ওই ধরনের না বলে বাস্তবে কি সম্ভব, এবং নিজেদেরকে উন্নত করার চেয়ে যদি এই ব্যবহার কাঠামোটাকে দেখা হয়, সেটা খুব সহজ হতো যদি সরকার একটু গবেষণা করে দেখতো যে মানুষ কি চায়, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে হতো কি একটু আলাপ হতো, জানাজানি হতো। আজকে যেটা তুমি করছো এই জানাজানিটা অনেক ব্যাপক হতো। এখন যেটা মানুষের কাছে মনে হচ্ছে যে হঠাৎ করে এসছে কেন, হঠাৎ করে বলছে কেন। আজকে দেখুন স্বপ্নে একটা জটের ব্যাগ 17 টাকার দাম, 17 টাকা দামে জুট ব্যাগ লোকজন কিনতে চাইছে না, এবং লোকজন বলছে যে আপনাদের তো দেওয়া উচিত। এখন স্বপ্নের মতো সুপার শপ, তারা তো বলছে যে হ্যাঁ আমরা কি করে দেবো, মানে যে কোনো একটা। তাহলে দ্রুত বিকল্প তো নিশ্চয়ই আছে, কিন্তু দ্রুত বিকল্পটা যদি বাজারে চলে যায় তাহলেই সবচেয়ে ভালো। এখন মানুষকে কিন্তু বলে, আমি এই অ্যাডভোকেসি নিয়েই কাজ করেছি, মানুষের ব্যবহার নীতি নিয়ে, এবং আমি সবচেয়ে সফল প্রোগ্রামটার সঙ্গে কাজ করছি, সেটা হচ্ছে টিকাদান কর্মসূচি। প্রথম টিকাদান কর্মসূচির প্রচন্ড বাধা ছিল, কিন্তু যখন সোশ্যাল মোবিলাইজেশনটা শুরু হলো, যখন মানুষকে একত্রিত করাটা শুরু হলো, যে কাজটা প্রথমে করতে হয়, প্রোগ্রামের পরে নয় আগে করতে হয়, তখন দেখা গেল আস্তে আস্তে মানুষ যখন এটা একটু সম্পৃক্ত হলো, তখন এটা সম্ভব হচ্ছে। তখন বাংলাদেশে একটা বিশাল সাফল্য, কারণ সাধারণ মানুষ টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, এটা একটা বিশাল সাফল্য। এই দেশে তো ঐতিহ্যটা আছে, এই দেশে তো আমি 1986 এর কথা বলছি,
তো এই দেশের ঐতিহ্যটাকে আমাদের ব্যবহার করা উচিত, এবং সাধারণ গ্রামে এবং শহরে প্রত্যেকটা ক্ষেত্রে। করোনার ক্ষেত্রে আমি যখন গবেষণা করছি, করোনার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে গ্রাম, সবচেয়ে বড় শক্তি হচ্ছে বস্তি, যেখানকার মানুষ, আমরা তো তাকে কিছু মনে করি না, কিন্তু সে কিন্তু জানে কিভাবে টিকে থাকতে হয়। এবং করোনায় সবচেয়ে কম ক্ষতি হয়েছে বস্তির, এটা তো ভাবা যায় না। তো আমার কথা হলো যে হ্যাঁ, সমস্ত বিকল্প আছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু ওকে তো সাথে নিয়ে হাঁটতে হবে। সরকার, আমাদের দেশে যে সরকারই আসুক না কেন, ও ভাবে আমি আইন করলাম, আমি নির্দেশ দিলাম, আমার উপরে নির্ভর করছে। বাংলাদেশের সরকারের উপরে কেউ নির্ভর করে না, সরকারের উপরে নির্ভর করে কেবল যারা এই রাষ্ট্রিক অর্থনীতির মধ্যে যুক্ত। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু নিজের অবস্থাটাকে নিজে ফেরায়, ও সরকারের দিকে তাকায়ও না। বাংলাদেশের প্রধান অর্থনীতি হচ্ছে কৃষি এবং অভিবাসন। সাধারণ মানুষের রাষ্ট্রিক অর্থনীতির সঙ্গে যারা জড়িত, সরকারি অর্থনীতির সঙ্গে জড়িত, তারাই চুরি চামারিটা করে, তারাই বাটপারে লুটপাট করে। তো আমার মনে হয় এই সামাজিক আফসান চৌধুরীর নেটওয়ার্ক একটু বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আসবো আপনার কাছে আবার, যে আসবো আর একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, আচ্ছা, আমরা পলিথিনের বিকল্প নিয়ে কথা বলছি, কেননা বিকল্প তো লাগবেও। আবার অতিথিরা যেটা বলছেন, মানে পলিথিন নিজেই বিকল্প হিসাবে অনুপ্রবেশ করেছে বলে, এটি একটি বড় আলোচনার জায়গা। সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা পলিথিন নিয়ে কথা বলছি, বিকল্প কি তার। যদিও বলা হচ্ছে যে পলিথিন নিজেই একটি বিকল্প, অর্থাৎ আমাদের একসময় পলিথিন পূর্ব পৃথিবীতে বা পলিথিন পূর্ব দেশে আমাদের যেসব ব্যবস্থা ছিল সেগুলো সরিয়ে দিয়ে পলিথিন এখন একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে, ফলে তাকে সরানো খুব কঠিন কিনা। আমার সঙ্গে আছেন পরিবেশ গবেষক অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার, এবং অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষক, গবেষক, লেখক আফসান চৌধুরী, এবং আছেন সাংবাদিক মুস্তফা ইউসুফ। জনাব কামরুজ্জামান মজুমদার, বিরতির আগে আপনি আফসান চৌধুরীর একটা অভিজ্ঞতা শুনছিলেন যে একটা সুপার শপে তিনি আজকেই গেলেন এবং দেখলেন যে তারা যে ব্যাগ দিচ্ছে পলিথিনের বিকল্প, সেটার দাম 17 টাকা। এখন ধরা যাক একজন কাস্টমারের 2টি ব্যাগ লাগবে 35 বা 34 টাকা। 34-35 টাকা দিয়ে সে শুধু ব্যাগ কিনবে, এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে যদি এই একইভাবে সরকার ইমপ্লিমেন্ট করতে যায় যে কোনো পলিথিন চলবে না, তাহলে এই যে বিকল্প, যে মানুষের জন্য একটা এক্সট্রা খরচের যে আপনি দরজা খুলে দিলেন কিনা আসলে, মানে দেখুন, এই মানুষটাই কিন্তু আমি মানে ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছি, এই মানুষটাই আমি বিভিন্ন রকমের ইনফেকশনে আক্রান্ত হয়ে যাচ্ছি, এবং আমি লক্ষ টাকা মেডিকেলে খরচ করে ফেলছি, যেগুলো ডিউ টু প্লাস্টিক পলিউশন। সো আমাকে এটা ধরুন আমার জায়গা, গবেষকের জায়গা থেকে আমার যেটা দায়িত্ব সেটা আমি যদি পালন করি, আমি এটার ক্ষতিকারক দিকগুলো যখন নিয়ে আসি, আমার ওয়াটার লগিং হয়ে ঢাকা শহরে আপনি 17×2=34 টাকার কথা চিন্তা করছেন, কিন্তু তার এই যে প্রতিদিন সকালবেলা যে ড্রেনেজ সিস্টেম লগ হয়ে যে তার যে অফিসে যেতে পারে না, তার যে অনেকের যে অফিসে দেরিতে যাওয়ার কারণে বিভিন্ন রকমের জটিলতা হয়, স্বাস্থ্যগত জটিলতা হয়, রোগীদের সমস্যা হয়, সামষ্টিক অর্থনীতির উপরে এটার যে একটা প্রভাব আছে, এই জায়গাটাও তো আমাদের চিন্তা করতে হবে। আর সুপার শপের যে জায়গাটার কথা বলা হচ্ছে, এইটা এই পলিথিন বা প্লাস্টিকের এই ব্যাগ বন্ধ করার যতগুলো পদক্ষেপ আছে, সবচেয়ে সহজের একটা হলো সুপার শপের। এটা এই জায়গাতে যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে বুঝে যাবে যে এটা অন্য জায়গাতে আমরা স্টেপ বাই স্টেপ যেতে পারবো। আমি কোনোভাবেই মনে করি না সুপার শপে যারা বাজার করতে যায় তাদের কাছে এই 17 টাকা একটা বড় ধরনের প্রেশার, এটা আমি কোনোভাবে মনে করি না। কারণ সুপার শপে বাজার করতে যারাই যাচ্ছে তাদের ওই লেভেলের একটা, আপনি যেই সব করাইল বস্তিতে তো সুপার শপ নাই, তাহলে সুপার শপগুলো সাধারণত কোথায় আছে? ধানমন্ডি, বনানী, বারিধারা, গুলশান, এইসব জায়গাগুলোতে, এবং মধ্যবিত্ত ফ্যামিলির যেই জায়গাগুলো সেখানেও এখন চেইন শপ বা সুপার শপ আছে। এবং আমি কোনোভাবে মনে করি না যে এই 17 টাকা তাদের জন্য 17 টাকা তো সিম্বলিক, হয়তো আরো কমে পাওয়া যাবে। কাপড়ের যে ব্যাগ, যেগুলো কাপড়ের ব্যাগের দাম তো এত টাকা হওয়ার কথা। আর আরেকটা বিষয় হলো যে এটা ওয়ান টাইম না, এটা ব্যবহার করবে। আমরা এখানে আমি যেটা বললাম লাইফস্টাইলের চেঞ্জের যে বিষয়টি আমাদের দিলে, আপনি এই ইয়েটা নেক্সাসের এই মগটা, এইটা যদি এমন হতো যে এটা বারবার ব্যবহার করার কোনো সুযোগ নাই, এটা ওয়ান টাইম হলে আপনার এখানে তো প্রতিদিন এটা লাগবে। সো আপনি চিন্তা করেছেন, আপনার এখানে যদি প্রতিদিন না লাগতো, তাহলে আপনি কিন্তু সিঙ্গেল ইউজ কিছু একটা ব্যবহার করতেন, সেটা হয়তো কাগজের তৈরি হইতো, যে প্লাস্টিকের যে তা না। যেহেতু আপনার এটা বারবার ব্যবহার করতে হবে, আপনার এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। এই কাপড়ের ব্যাগ বা পাটের ব্যাগ যেটাই বলি না কেন, এটা আমাদের প্রত্যেক জীবনে ওয়ান টাইম ইনভেস্ট হবে। এবং আমি মনে করি যে এই একটা নিজের ভিতরে একটা আনন্দ আসবে প্রত্যেকটা নাগরিকের মনের ভিতরে। কিন্তু পলিথিন তো সব সাইজের পলিথিন তো নিষিদ্ধ না।
না, যেটা 15 এর কম, যেটা পাতলা, যে পাতলা পলিথিন, যেটা আগে আমাদের হ্যান্ডেলওয়ালা পলিথিন ছিল, এখন নিষিদ্ধ হওয়ার পরে হ্যান্ডেলের যেটা টিস্যু ব্যাগ এসেছে, যেটা পলিথিনের অন্য রূপ, আরেকটা হলো যে হ্যান্ডেল ছাড়া সাদা ব্যাগ, এই দুইটা এসেছে। এইটা নিষিদ্ধ। 50 mm এর বেশি হলে সেটা তো 15 mm এর বেশি হলে সেটা তো মানে ব্যবহারযোগ্য, সেটা তো সরকার নিষিদ্ধ করবে, সেটা নিষিদ্ধ হয় নাই। আচ্ছা, যদি তাই হয় তাহলে বাজারে আমরা যেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছি যে মাছ মাংস কিনবার ক্ষেত্রে, তো এখন যারা পাতলা পলিথিনে দেন, ওটা এরকম মোটা পলিথিনে যদি দেয় অসুবিধা কি? মোটা পলিথিনের মানে আপনার ম্যানেজমেন্টের দিকে আসলে আমাদের যেতে হবে। এখন আমরা 15 mm না 20 mm এই জায়গাতে 17 টাকা না 17 পয়সা না বিনা পয়সায়, এই জায়গার আলোচনাটা আমাদের একটু কম করে আসলে আমাদের এখন ফোকাস করা উচিত ম্যানেজমেন্টে। দেখেন, ঢাকা শহরে প্রতিদিন 7,500 মেট্রিক টন বর্জ্য উৎপাদিত হয়। উত্তরে মোটামুটি 3,500, 4,000, উত্তর 3,500, দক্ষিণে 4,000। এই বর্জ্যের মাত্র 10%, অর্থাৎ 750 মেট্রিক টন হলো প্লাস্টিক। আমি মাত্র শব্দটা এই কারণে বলছি, পৃথিবীর অনেক দেশ আছে পার ক্যাপিটা প্লাস্টিকের ব্যবহার ইয়ারলি 100 কেজি, বাংলাদেশে সেটা 22 কেজি, সর্বশেষ স্টাডিতে সেটা আসছে 22 কেজি। এই যে আমরা তুলনামূলকভাবে কম পলিথিন জাতীয় জিনিস ব্যবহার করছি, কিন্তু আমাদের পৃথিবীর পলিথিনের দিক থেকে দূষণের শহরগুলোর তালিকাতে ঢাকা অন্যতম, মানে ফার্স্ট। এবং এটা এটা মিসম্যানেজমেন্ট। আমরা এটাকে বিনা পয়সায় পাচ্ছি, যে কারণে এটা মানে মূল্যহীন একটা বস্তু। এটা যেহেতু যে জিনিস বিনা পয়সা পাওয়া যায় সেটা তো আমরা ফেলেই দিব। এটা যখন বিনা পয়সা পাওয়া যাবে না, এটা যখন সহজে পাওয়া যাবে না, এটা যখন সহজে উৎপাদন করা যাবে না, তখন মানুষ কিন্তু এইটারও ভ্যালুয়েট করবে, সাথে সাথে এইটাকে রিপ্লেস করার জন্য পরিবেশ বান্ধব ডিগ্রেডেবল যে জিনিসটা সেটা চিন্তা করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদেরকে এই যারা এই বর্জ্যকে ব্যবস্থাপনার দায়িত্ব যারা আছে, সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ, তাদের প্রধানতম যে ম্যানেজমেন্ট প্রসেস সেটা হলো এটা আমিনবাজারে অথবা মাতোয়াইলে ডাম্পিং সাইডে, দক্ষিণে মাতোয়াইলে, উত্তরে আমিনবাজার ডাম্প সাইডে এটা নিয়ে যাচ্ছে। ফলে ওই ডিগ্রেডেবল অন্যান্য যে বর্জ্য আছে যেগুলো থেকে কম্পোস্ট বা অন্য ম্যাটেরিয়াল তৈরি করা যেত, গ্যাস তৈরি করা যেত, সেই জায়গাতেও আমরা লস করছি। পুরো বিষয়টাকে আমরা যদি সার্কুলার ইকোনমিতে, লাস্ট ওয়ার্ড যেটা, এই পুরা পলিথিন বা বর্জ্যের ব্যবস্থাপনার জায়গাটা আমরা যদি সার্কুলার ইকোনমিতে নিয়ে যাই, পলিউটার্স পে প্রিন্সিপালে যাওয়া অথবা প্রডিউসার এক্সটেন্ডেড রেসপন্সিবিলিটি যদি আমরা না যাই, এটা কিন্তু মানে 22 বছর আগে যে তিমিরে আমরা ছিলাম সেই তিমিরেই কিন্তু চলে যাব। এই জায়গাতে জনাব মোস্তফা ইউসুফ, জনাব কামরুজ্জামান মজুমদার ফোকাস করছেন পলিথিনের ম্যানেজমেন্টের জায়গাটা, অর্থাৎ তার দাম 1 টাকা হবে নাকি 100 টাকা হবে, নাকি আদৌ পাওয়া যাবে কি পাওয়া যাবে না, কতটা সহজলভ্য, তার চেয়ে কথা হচ্ছে যা আছে এটাকে ম্যানেজ করা। সেই পলিথিন ম্যানেজমেন্টে মানে কি ধরনের চ্যালেঞ্জ দেখেন আপনি আসলে? আচ্ছা, একটা বিষয় কামরুজ্জামান ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত। একটা বিষয় একটু অ্যাড করা দরকার আমাদের আলোচনায়, না হলে মনে হচ্ছে আমরা একটা ভালো মানুষের বিকল্প খুঁজছি। মানে পলিথিন, একটা উদাহরণ দিই আপনাকে। 2019 সালে কর্ণফুলী নদীর নাব্যতা ফেরাতে মালয়েশিয়ান একটা কোম্পানি কাজ শুরু করেছিল, ড্রেজিং। তারা ড্রেজিং করতে পারছিল না, বারবারে ড্রেজিং এর ব্লেড গুলা ভেঙে যাচ্ছিল। পরে বুয়েটের একটা টিম গিয়ে ওখানে স্টাডি করে দেখলো যে কর্ণফুলী নদীর রিভার বেড থেকে প্রায় 7 মিটার ভেতরে পলিথিন এবং প্লাস্টিকের স্তর তৈরি হয়ে আছে। 7 মিটার মানে 3 ফিট করে হিসাব করলে 3 7 21 ফিট, তার মানে 2 তলা বাড়ির সমান, তার চেয়ে একটু বেশি। মানে নদীর তলদেশে 2 তলা বাড়ির সমান পলিথিন এবং প্লাস্টিকের স্তর তৈরি হয়ে গেছে। ওই কারণে হাইলি পাওয়ারফুল ড্রেজার ওখানে ভেঙে যাচ্ছে, কাজ করতে পারছে না। এটা একটা দিক। আপনি দেখেন আমাদের চট্টগ্রাম শহরের 37টা খাল বা ঢাকা শহরে যতগুলা খাল আছে সবগুলা খালি পলিথিন দিয়ে, একেবারে পলিথিন আর প্লাস্টিকে ক্লগড আপ কমপ্লিটলি। ফলে আমাদের ওয়াটার লগিং একটা প্রবলেম তো আছেই। আরেকটা দিক যেটা, সেটা আমাদের শরীরের উপর, আমাদের স্বাস্থ্যের উপর। যেমন আমি একটা স্টোরি করেছিলাম 2022 সালে, সেটা সুন্দরবনের 3টা নদীর 20 প্রজাতির মাছে, ইনক্লুডিং যেগুলো আমরা রেগুলারলি খাই, পোয়া মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ সহ প্রায় 20 প্রজাতির মাছে উচ্চ মানে খুব হাইলি প্রেজেন্স পাওয়া গেছে, উপস্থিতি পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিকে। এই পলিথিন এবং প্লাস্টিক গুলো একটা পর্যায়ে ভেঙে মানে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়, এবং এই মাইক্রোপ্লাস্টিক গুলো এই আপনার অ্যাকোয়াটিক লাইফ বা মাছের যে প্রজাতি, মাছ এরা খায় এবং মাছ আমরা খাই, ফলে আমাদের মধ্যে এই জিনিসগুলো ঢুকছে।
এই যে কামরুজ্জামান স্যার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে এই যে ক্যান্সারের বিষয় উনি বলছেন, প্লাস্টিক এবং পলিথিন হচ্ছে টক্সিন কার্সিনোজেন তৈরির 10টা প্রোডাক্ট যারা হচ্ছে টক্সিন কার্সিনোজেন তৈরি করে, তার মধ্যে প্লাস্টিক এবং পলিথিন হচ্ছে অন্যতম। তো এই জিনিসগুলো আমাদের শরীরের ভেতরে ঢুকতে হচ্ছে, আমাদের যে অতি ব্যবহার এসবের মধ্য দিয়ে তো এগুলো আমাদের শরীরে এসে প্রবেশ করছে, এবং আমাদের দেখবেন গত 2 দশক 3 দশকে আমাদের এখানে ক্যান্সারের প্রকোপ ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে। ওই কারণেই যে আপনি যেটা বলেন ম্যানেজমেন্টের কথা, মানে বর্জ্য ব্যবস্থাপনায় তো আমরা হচ্ছে খুবই ভয়াবহ রকম ফেল করেছে। এই জায়গাটা হচ্ছে আমি একটু সরকারকে আহ্বান করবো, বন পরিবেশ মন্ত্রীকে আহ্বান করবো হচ্ছে এই জায়গাটা একটু মনোযোগ দেওয়ার জন্য, যে আমাদের ঢাকা শহরের বর্জ্য মাত্র সংগ্রহ হচ্ছে 37%, বাকি বর্জ্যগুলো হচ্ছে নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর ঢাকা শহরের স্যার যেটা বললেন যে আমাদের মাথা পিছু প্লাস্টিক কনজিউমের, পলিথিন কনজিউমার হার বেড়েছে। 2002 সালে দেখা যাচ্ছে এটা ছিল 3 কেজি, কিন্তু 2020-এ এসে দেখা যাচ্ছে এটা 9 কেজি। এটা প্রায় স্যার যেটা বলেন সেটা হচ্ছে নগরে হচ্ছে এটা 22 কেজি এবং অন অ্যান এভারেজ এটা হচ্ছে 9 কেজি। তো একটা মানে বর্জ্য ব্যবস্থাপনার, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার একটা শতাংশ আছে। একটা স্টাডিতে দেখা যাচ্ছে যে উপকূলীয় অঞ্চলগুলোতে বর্জ্য ব্যবস্থা, প্লাস্টিকের বর্জ্য ব্যবস্থাপনা হয় মানে সঠিক বর্জ্য অব্যবস্থাপনা যেটা, সেটা হচ্ছে 89%, আর ঢাকা শহরে সেটা হচ্ছে প্রায় 60%-এর বেশি। মানে আমরা বর্জ্যগুলো সঠিকভাবে ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসতে পারছি না। যেমন বর্জ্য সংগ্রহের জায়গাগুলোতে আমাদের প্রথমত ফোকাস করতে হবে। এক, প্লাস্টিক বর্জ্যের যে ধরন আছে, বর্জ্যগুলো হচ্ছে আলাদা আলাদা হচ্ছে সেগমেন্ট হবে, আলাদা আলাদা হচ্ছে কম্পোনেন্ট থাকবে বর্জ্যের। যেগুলো প্লাস্টিক সেগুলো হচ্ছে রিসাইকেলের, সরাসরি রিসাইকেলে চলে যাবে, ফলে আমাদের আর নদীগুলো হচ্ছে, নদী এবং খালগুলো আক্রান্ত হবে। আমি এই জায়গাটাতে একটু ফোকাস করতে চাই যে বর্জ্য সংগ্রহের পর্যায়ে যেন আমরা এই জিনিসটা এনশিওর করতে পারি যে যে বর্জ্যের স্থান যেখানে হওয়ার কথা সেখানে যেন এই বর্জ্যগুলো চলে। রাইট, আসবো আপনার কাছে আবার। আরেকটা বিরতি থেকে আসছি যারা মজুমদার, বিশেষ করে একটা প্রশ্ন রেখে যাই যে ধরেন আমরা একটা এমন একটার সমাজে আছি যে এই সমাজের দোকানে, কাঁচা বাজারে কোথাও পলিথিন নাই, এইটা কল্পনা করা খুব মানে খুব দূর কল্পনা কিনা, এটা প্রশ্নটা রেখে যাচ্ছি। দর্শক ফিরছে আরেকটা বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা কথা বলছি পলিথিন নিয়ে। আপনারা জানেন যে আজকেই সুপার শপগুলোয় পলিথিন নিষিদ্ধ করা হয়েছে। সরকার এটি বেশ কঠোরভাবেই পালন করছে বলে মনে হচ্ছে, এবং 1 নভেম্বর থেকে বলা হচ্ছে যে কাঁচা বাজারেও পলিথিন নিষিদ্ধ করা হবে এবং পলিথিনের উৎপাদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অভিযান চলবে। যেন কামরুজ্জামান মজুমদার, বিরতির আগে প্রশ্নটা ছিল যে বাজারে কোনো পলিথিন ব্যাগ নাই, এরকম একটা দৃশ্য আমরা যদি কল্পনা করি সেটা খুব অসম্ভব কিনা? দেখুন, এই একটি কাজ যখন প্রায় 2-2.5 যুগ ধরে একটা প্র্যাকটিসের ভিতরে মানুষ ঢুকে যায়, সেই জায়গায় হঠাৎ করে আমি যখন বলবো যে এই জিনিসটা নাই, কিছুটা তো মানুষের ব্যতিক্রম মনে হবেই, কিছুটা অসামঞ্জস্য মানুষ ফিল করবেই। এটি সময় দিতে হবে, এটা রাতারাতি এই জিনিসটি করা যাবে না। সরকারও এটা জানেন, বুঝেন, এবং কিন্তু পলিথিনের বিকল্প যেগুলো, যদিও পলিথিন নিজে অনুপ্রবেশকারী বলছেন আপনারা, এবং এই নিজেই বিকল্প হিসেবে ঢুকেছে, কিন্তু এখন যেহেতু সে ডমিনেট করছে, তাকে মার্কেট থেকে আউট করে দিতে গেলে আপনার কাগজ, চট কিংবা কাপড়, এই যে বিকল্পগুলো, সেগুলোর ব্যাগ উৎপাদন করবার ক্ষেত্রে যে ধরনের স্টেপ দরকার সেটা আছে কিনা, বা সেটা কতটা হচ্ছে? সেটি দেখুন, আমাদের এই 30টার বেশি পাটকল আমাদের বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, সরকারিভাবে। কিন্তু বেসরকারি পাটকল তো মানে আমি এখনই কয়েকটা বড় কোম্পানির নাম বলতে পারি বললে, যে তাদের পাটকলগুলো তো বন্ধ হওয়া পাটকলের পাশেই চলছে। আচ্ছা, সো কিভাবে চলছে? এখন পাট যে মন্ত্রণালয়, এটির দায়িত্ব কিন্তু আলাদা করে একজন খুব চৌখস উপদেষ্টাকে কিন্তু দেওয়া হয়েছে। সো উনি মানে উনি এটা নিয়ে এখন ভাবতে পারেন। আজকে আমি দেখেছি উনি আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয়ের এইটির সাথে কিন্তু নিজেও আরেকটা সুপার শপে গেছেন এবং সেখানে থেকে পাটের ব্যাগ কিভাবে সরবরাহ করা যেতে পারে সেটি নিয়ে উনিও। এই সুযোগে বাংলাদেশে পাটকে আরো বেশি ইফেক্টিভ করা। আমরা ছোটবেলায় বইতে আপনিও পড়েছেন যে সোনালী আঁশ পাট, পৃথিবীর প্রায় 80% পাট বাংলাদেশে উৎপাদিত হয়, তাহলে সেই পাটটা বন্ধ হয়ে গেল, উৎপাদিত হচ্ছে না। এই জায়গাগুলো তো দেখতে হবে আস্তে আস্তে আমাদের। আমরা তো কৃষি ভিত্তিক দেশ থেকেই তো এই জায়গায় আসছি। তার মানে পলিথিন রিমুভ করবার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে পাট, এবং এই সুযোগে পাটের সোনালী দিন ফিরিয়ে আনাও একটা সুযোগ আছে। এটি তো সুযোগ আছে। আমার যখন প্রতিদিন বাপা বলছে প্রতিদিন 2 কোটির কাছাকাছি পলিব্যাগ ঢাকা শহরে ব্যবহৃত হয়, তাহলে কত লক্ষ মেট্রিক টন আমার পলিইথালিন বা পলিথিন
পলিথিন জাতীয় পণ্য উৎপাদন করতে হচ্ছে। দেখেন পলিথিনটা আবিষ্কৃত হয়েছিল, আবিষ্কারের পর এটা যুদ্ধক্ষেত্রে বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হচ্ছিল। প্রায় 70 বছর আগে আলেকজান্ডার নামে যে বৈজ্ঞানিক এটি প্রথম আবিষ্কার করেন, উনি নিজেও চিন্তা করেন না যে মানে এটি কি কাজে যাবে। ফলে এটির ব্যবহারটা পরবর্তীতে, অর্থাৎ এটি উৎপাদনের পর থেকে এখনো পর্যন্ত পলিথিনের যে ক্যারেক্টারিস্টিক্স, এখনো পর্যন্ত কোনো পলিথিন ডিগ্রেডেড হয় নাই। আমাদের মোস্তফা ইউসুফ ভাই যথার্থ বলেছেন, এটু ভেঙে মাইক্রোপ্লাস্টিক বা মাইক্রো বিটস হিসাবে এগুলো পানিতে যাচ্ছে, মাছের পেটে যাচ্ছে। আমরাও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে গবেষণা করে ধানমন্ডি লেকের এবং বুড়িগঙ্গার পানি থেকে সংগ্রহিত যে মাছ, তার ভিতরে মাইক্রোপ্লাস্টিক পেয়েছি। সো এটির স্বাস্থ্যগত যে ঝুঁকি আছে এটি আমরা সবাই জানি, এবং এটি কিন্তু আমরা দেখি না। বিষয়টা হলো যে আমরা দেখি না। ডাক্তাররা ক্যান্সার হওয়ার পরে একটা রিপোর্টও কি আপনি দেখেছেন কোনো ডাক্তার বলেছে যে আপনার শরীরে এই ধরনের কার্সিনোজেনিক কোনো এলিমেন্টস প্রবেশ করেছে এবং যেই কারণে আপনার ক্যান্সার হয়েছে? ডাক্তাররা ডায়াগনোস করে শুধু বলছে আপনার ক্যান্সার, আপনার ট্রিটমেন্ট লাগবে, এই পদ্ধতিতে যেতে হবে। কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা চিকিৎসা করছেন তারা পরিবেশগত দূষণের কারণে এই সমস্যাটা হচ্ছেন এটা বলছেন না। তারা এটা বলাকে সামাজিক যে দায়িত্ব সেই জায়গাতে ওনারা নিচ্ছেন না। ফলে আমরা চিকিৎসার পার্টে থাকছেন, হ্যাঁ ওইটা থাকছে, ওনারা ওই চিকিৎসার পার্টে থাকছে। আমরা দেশে না পারলে বিদেশে যাচ্ছি এই চিকিৎসার জন্য। কিন্তু এই যে পলিথিন বা প্লাস্টিকের কারণে যে স্বাস্থ্যগত ঝুঁকিগুলো হচ্ছে, অলিতে গলিতে জেলা পর্যায়ে পর্যন্ত ক্যান্সার হসপিটাল তৈরি হচ্ছে, এগুলোর ব্যাকগ্রাউন্ড কি সেটিও দেখতে হবে। আমরা বর্তমান সরকারের যে উদ্যোগটি নিয়েছেন এইটার সাথে পুরোপুরিভাবে একমত এবং এইটিকে সাধুবাদ জানাচ্ছি। এই উদ্যোগটি সাকসেসফুল করার জন্য আমরা আসলে সমস্ত রাষ্ট্রের সমস্ত মানুষেরকে সহযোগিতার হাত নিয়ে আসার জন্য বলছি। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, শুধুমাত্র আইন প্রয়োগ করে কিন্তু এটি সমাধান করা যাবে না। 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত মোট প্রায় আপনার 3692টি মামলা হয়েছে এই পলিথিনের মোবাইল কোর্টের মাধ্যমে। এইখানে 160 জনের বেশি মানুষকে জেল জরিমানা করা হয়েছে, 5 কোটি টাকা জরিমানা করা হয়েছে। আপনার প্রায় 1700 টনের বেশি পলিথিন সিজ করা হয়েছে। আইন প্রয়োগ করে যে চেষ্টাটা করা হয়েছে শুধুমাত্র সেটা দিয়ে এটি সাকসেসফুল যে হয় নাই সেটা আমরা দেখছি। সেটা হয় না কারণ পলিথিনের খুব ভালো বিকল্প সহজলভ্য ছিল না। সেটি আংশিক সত্য, সেটি আংশিক সত্য। একইভাবে এটিও সত্য যে মোস্তফা ভাইও কিন্তু একটু আগে বলেছেন, সাবেক একজন মন্ত্রীর রেফারেন্স দিয়ে, যে এইটি যখন ব্যান করতে যাওয়া হয় তখন এটির সাথে যারা ব্যবসার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারা খুব তৎপর হয়ে যান এবং বোঝানোর চেষ্টা করেন যে এর বিকল্প নাই। না, উনি তো আমি কথা বলতে গেলে প্রথমে বলবো আপনার চোখের যে চোখ দিয়ে আপনি দেখছেন সেই গ্লাসটাও তো এই প্লাস্টিক ম্যাটেরিয়াল। আর ভাই আমি একমত যাবে এটা প্লাস্টিক ম্যাটেরিয়াল, কিন্তু আমি এইটা বন্ধ করার জন্য এখনই বলছি না। আমি বলছি যে সিঙ্গেল ইউজ যে প্লাস্টিকগুলো আছে সেই প্লাস্টিকগুলো যেগুলো আমরা থ্রো করছি নদী নালা নর্দমায়, পরিবেশে পুড়িয়ে বাতাস দূষণ করছি, সেটি বন্ধ করা। এবং এটিও বলা হচ্ছে না রাতারাতি। দেখেন পরিবেশ উপদেষ্টা মহোদয় আজ থেকে প্রায় 1 মাস আগে এইটি প্রথম বলেছেন, বলার পরে উনি কিন্তু সুপার শপকেই প্রথম টার্গেট করেছেন এবং তাদের সাথে, যেহেতু এখানে বাস্তবায়ন করা সহজ না, এবং না তাদের সাথে কিন্তু উনি কথা বলেছেন, কথা বলে তাদের পরামর্শেই উনি এই 1 তারিখ থেকে বলেছেন। ওনার আরেকটা বক্তব্যকে আমি কোট করি যে আমরা এখন বলছি যে বিকল্প। আমরা তো এটাও শুনে শুনে বড় হয়েছি, যেটি আজকে পরিবেশ উপদেষ্টা মহোদয় সিভিল এভিয়েশনের ক্ষেত্রে বিমানবন্দরেরকেও এই প্লাস্টিক মুক্ত বা সিঙ্গেল ইউজ যে পলিথিন মুক্ত ঘোষণা এবং শব্দ দূষণ মুক্ত এলাকা ঘোষণার প্রোগ্রামে উনি বলেছেন যে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, বলেছেন যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। অর্থাৎ প্রয়োজন যখন আমাদের নিজেদের দোরগোড়ায় চলে আসে তখন আমরা নতুন করে বিকল্পটা আসবো। কিন্তু আমি যদি এটাকে ওপেন করে দিয়ে এটাকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করার পরেও এটাকে চলতে দিতে থাকি, এটা কখনো ভালো বিকল্প তৈরি হবে না। জনাব মোস্তফা ইউসুফ, তার মানে এখন আমাদের পলিথিনের উত্তম বিকল্প, অর্থাৎ পলিথিন পূর্ব দুনিয়ায় যা ছিল, কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ কিংবা পাটের ব্যাগ, এইগুলো উৎপাদনে অনেক বেশি মনোযোগ দিতে হবে এবং সেই জায়গাটায় সাকসেসফুল হলে কেবল আপনি পলিথিনকে বলতে পারবেন গুড বাই। মানে তাহলে এখন এই জায়গাটায় সোনালী ব্যাগ যিনি আবিষ্কার করেছিলেন, আমি ভদ্রলোকের নামটা ভুলে গেছি, মোবারক হোসেন। হ্যাঁ, উনি কিন্তু নানান জায়গায় অ্যাপ্রোচ করেছিলেন। পরে আমি জানি যে একজন উদ্যোক্তা এটা চেষ্টা করেছিলেন যেটা কিভাবে লার্জ স্কেলে প্রোডাকশন করা যায় এবং কস্ট এফেক্টিভ।
কিন্তু সেটাতে আসলে সরকারের নীতি নির্ধারকরা কখনো আগ্রহী ছিলেন না। যে জিনিসটাকে লার্জ স্কেল পর্যায়ে প্রোডাকশন করে দেন হচ্ছে জনপরিসরের এটাকে পৌঁছানো, এই জায়গাটাতে হচ্ছে সরকারের আগ্রহ না থাকার সরকার কারণে আগ্রহ ছিল জিনিসটা না তার মানে কি, আপনার কি মনে হয় এই যে সরকারের আগ্রহ ছিল না তার মানে কি এখানে ব্যবসায়ীদের একটা ইন্ধন ছিল, মানে তারা চায় না? প্রেশার তো একদম নিঃসন্দেহে যারা বাংলাদেশে বাংলাদেশ থেকে প্লাস্টিক রপ্তানি যারা করে, যারা প্লাস্টিক উৎপাদন করে, তারা কিন্তু বড় বড় সর্বোচ্চ কংগ্লোমারেট, তাদের পাওয়ার আছে, পলিসিকে ইনফ্লুয়েন্স করার মতো পাওয়ার আছে, পলিটিশিয়ানদের ইনফ্লুয়েন্স করার মতো পাওয়ার তাদের আছে। সো তারা যখনই এরকম একটা উদ্যোগ নেওয়া হয় তখনই তারা হচ্ছে এসে হাজির হয়, ফলে জিনিসগুলো আর খুব মানে এগোয়নি। আমি স্যারের সাথে একটা জিনিস একটু অ্যাড করতে চাই, যে কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা আছি, যেগুলোতে আসলে আমরা ফোকাস করার মতো সুযোগ থাকে না। সেটা হচ্ছে আপনি যদি প্রতি সপ্তাহে মাইক্রোপ্লাস্টিকে আক্রান্ত মাছ, সচরাচর মাইক্রোপ্লাস্টিকহীন মাছ আসলে আমরা খাই, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। আমরা যে মাছগুলো খাই, নদী, নালা, খাল, সমুদ্র, সবগুলাতেই কোনো না কোনো ভাবে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি আছে। যদি 300 গ্রাম মাছ আপনি প্রতি সপ্তাহে খান, তাহলে বছর শেষে আপনার স্টোমাকে, পাকস্থলিতে মাইক্রোপ্লাস্টিক, যেটাকে পার্টিকেল কণা, মানে প্লাস্টিকের কণা জমবে 75,000 পার্টিকেল, যদি আপনি প্রতি সপ্তাহে 300 গ্রাম মাছ খান। আর যদি আপনি 50 গ্রাম, এক মাসে যদি 50 গ্রাম লবণ খান, বাংলাদেশের অধিকাংশ লবণ কিন্তু হচ্ছে মাইক্রোপ্লাস্টিক আছে, এটা নিয়েও আমি একটা স্টোরি করেছি। এবং মানে কক্সবাজার, চট্টগ্রাম, হ্যাঁ, লবণ উৎপাদন যেখানে হয় মূলত সমুদ্রের তীরেই তো লবণ উৎপাদন হয়, সৈকতে বা সমুদ্রের পানি আটকিয়ে তো লবণ উৎপাদন করা হয়। তো বাংলাদেশের অধিকাংশ লবণে কিন্তু মাইক্রোপ্লাস্টিক আছে। আপনি যদি প্রতি মাসে 100 গ্রাম লবণ খান, তাহলে আপনার স্টোমাকে বছর শেষে মাইক্রোপ্লাস্টিক জমবে হচ্ছে প্রায় 15,000 পার্টিকেল। তাহলে আপনি হিসাব করেন 75,000 আর দুইটা উৎস থেকে আমাদের এখানে প্রায় কত, মানে 90,000 পার্টিকেল প্রতি বছর আমাদের পাকস্থলীতে জমা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। এটা খুব ভয়াবহ একটা সিচুয়েশন, যেটা আমরা আসলে আমাদের হার্ট থেকে বুঝতে পারছি। ওই কারণেই একটা মানে ওয়ার্ল্ড ব্যাংকের একটা হচ্ছে মাস্টার প্ল্যান করে দেওয়া আছে আমাদের, সেটা হচ্ছে মাল্টি সেক্টরাল অ্যাকশন প্ল্যান ফর সাস্টেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট। এটা 2030 সালের মধ্যেই হচ্ছে এই জিনিসটার একটা ফ্রেমওয়ার্ক দেওয়া আছে বাস্তবায়ন করার। আর মনে হয় ওই জিনিসটা একটা ইন ডিটেইল দেওয়া আছে, ওখানে 3টা জিনিস বলা আছে, 3R: রিডিউস, রিইউজ এন্ড রিসাইকেল। প্রাথমিকভাবে এটা একটা মোটামুটি অ্যাপ্রোচ হতে পারে, দেন এটা তো প্রবলেম আছে বলে এক্সপার্টরা বলছেন, বাট প্রাথমিকভাবে এটা একটা অ্যাপ্রোচ হতে পারে, দেন আমরা একেবারে পলিথিন বা প্লাস্টিক নির্মূলের পথে আমাদের হাঁটা দরকার। রাইট। স্যার, একদম প্রায় শেষ পর্যায়ে, তার মানে পলিথিন আমরা ব্যবহার করতে চাই না, পলিথিন মুক্ত পৃথিবীই চাই, কিন্তু সেজন্য আমার কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ এবং আমাদের পাটের ব্যাগ, এটার উৎপাদন বাড়ানোর জন্য এখন সরকার কি করবে, কি করা উচিত? খুবই মানে আসলে টোটাল আলোচনায় এই জায়গাটাতে আমাদের ফোকাস করতে হবে। দেখেন, বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় প্রতি বছর 500 গবেষককে রিসার্চের জন্য ফান্ড দিয়ে থাকেন। এটি 10 লক্ষ টাকা পর্যন্ত এটি হয়, এবং এটি যদি প্রমাণ করা যায় যে কাজটা খুবই প্রয়োজনীয়, আরও বেশি ফান্ড হয়। এটা একদম মানে ওয়াইডার রেঞ্জে যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাইলে এটা মোটামুটি পেতে পারেন। আমরা অনেক বছর ধরে এই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে কাজ করছি, সেখান থেকেই কিন্তু এবার বলে দিতে পারে, অ্যালোকেশন দিতে পারে যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, আমার 153টি বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে প্রাইভেট পাবলিক মিলে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় অন্তত করে 3টা গবেষণা করুক, যেগুলো আমার এই প্লাস্টিক তো এখন অন্যতম প্রধান সমস্যা আমাদের, যেটা মুস্তফা ভাই শরীরের কথা বলেছেন। প্লাস্টিক তো ক্ষুদ্রকণা আমাদের মাথায় পাওয়া যাচ্ছে, মায়ের দুধে পাওয়া যাচ্ছে। সো এই কোথায় সেটা নাই, প্লাস্টিকময় আমাদের জীবন হয়ে গেছে। সো গবেষণা করে আমাদেরকে কিন্তু এই যে 1 বছরের একটা গবেষণা করে, কিন্তু খুব গবেষণা লাগবে। আপনি কাগজের ব্যাগ প্রচুর বানান না, কাপড়ের ব্যাগ বানান, পাটের ব্যাগ বানান না, আপনি পলিথিনে বানান। আচ্ছা, আপনি পলিথিন বানান কেন? পলিথিন বানান পরিবেশ বান্ধব। হ্যাঁ, পলিথিন বানাবো পরিবেশ বান্ধব, তাহলে আমি তেল কিভাবে নিব, মাছ কিভাবে নিব, এই প্রশ্নগুলো আর আসবে না। ওই পলিথিন আমার 6 ঘন্টা ভিজা অবস্থায় 6 ঘন্টা পর্যন্ত সে এটা নষ্ট হবে না, 6 ঘন্টার পরে নষ্ট হবে, মানে এটা ডিগ্রেডেবল হওয়ার জন্য, বা 24 ঘন্টা পরে নিতে হবে। সো আমি ফাইনাল মেসেজ যেটা দিতে চাই, যারা ভয় পাচ্ছেন যে বাজার কিভাবে করবেন, তাদের জন্য বলছি বাজার কিভাবে করবেন এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। একটু চেষ্টা
করলে, সরকারের একটু প্রণোদনা পেলেই, বিশেষজ্ঞদের একটু সহযোগিতা পেলে বাংলাদেশে যারা এখন এই নন ডিগ্রেডেবল পলিথিন, পলিমারের পলিথিন তৈরি করছেন, তাদেরই ক্যাপাসিটি আছে। আমরা তাদের সাহায্য নিয়ে আমরা ডিগ্রেডেবল পলিথিনটা বাজারে অ্যাভেলেবেল করতে অনেক পারি। ধন্যবাদ কামরুজ্জামান মজুমদার এবং মোস্তফা ইউসুফ। দর্শক, আমরাও সেটি প্রত্যাশা করি যে পলিথিন মুক্ত পৃথিবী গড়া নিশ্চয়ই খুব কঠিন, কিন্তু আমরা যাত্রাটা শুরু করতে চাই এবং সেই সঙ্গে পলিথিনের বিকল্প যতগুলো অপশন আছে সবগুলো অপশন আমাদের উন্মুক্ত রাখতে হবে এবং সেখানে সরকারকে প্রণোদনা দিতে হবে। ভালো থাকবেন।